বামেরা শূন্য। এবার কি বামেরা সেই শূন্যের গেড়ো কাটাতে পারবে? বামেরা ওদের আশঙ্কা জাগাবার জায়গা সবসময় আছে, ঘটনাক্রমে হয়তো বিধানসভায় বা লোকসভায় তাদের আসন নেই। বামপন্থা কি দক্ষিণপন্থাকে ছাপিয়ে যাবে? যেতে হবে, ইতিহাসের গতি তাই। মানুষ অতীতে ভুল করেছে, এটুকু বলতে পারি। যে এখনো শুভেন্দু গর্ব করে একদিনে 400 পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং জানি ভোট একদম দোরগোড়ায় চলে এসেছে, রাজনীতির পারদ চড়ছে, আর এমন সময়ই যেখানে রোদ্দুরে হেঁটে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ভোট চাইতে প্রার্থীরা। আমি আজকে চলে এসেছি তেমনই একজন প্রার্থীর বাড়িতে। আমরা চলে এসেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। তার কাছেই শুনবো তার ভোট প্রচার পর্ব কেমন চলছে এবং তার কি কি আশা রয়েছে এবারের নির্বাচনকে কেন্দ্র করে। বিকাশবাবু, আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গিতে। নমস্কার। চারপাশে প্রচন্ড গরম রয়েছে, তার মধ্যে হেঁটে মানে তেতে পুড়ে আপনি ভোট প্রচারে যাচ্ছেন। কি মনে হচ্ছে, যাদবপুরে এবার বিকাশ হবে? বিকাশ তো পশ্চিমবঙ্গের হওয়া উচিত, যাদবপুর তো পশ্চিমবঙ্গের একটা খণ্ড মাত্র। তবে আমি খুব রোদে তেতে পুড়ে প্রচার করিনি এখনো। আচ্ছা। রোদ উঠতে উঠতেই প্রচার শেষ করে দিচ্ছি, সুতরাং ওই রোদে তেতে পড়ার সুযোগটা হয়নি। কিন্তু প্রচার হচ্ছে বিভিন্নভাবে, আমাদের কর্মীরাও করছেন, আমরাও চেষ্টা করছি। প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা এলাকার ভিত্তিক প্রচার করার চেষ্টা করছি। মানুষজন কি বলছেন? মানুষের মধ্যে একটা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত আছে। আমরা তো বেশিক্ষণ কথা বলতে পারি না, যতটুকু বোঝা যায় শারীরিক ভাষা, মানুষ যেভাবে দরজা জানলা খুলে অভ্যর্থনা জানাবার চেষ্টা করছেন, বা আমরা যে এসেছি তার একটা সম্মতি, সেটা দেখে তো মনেই হচ্ছে ভালো, আন্তরিক মনে হচ্ছে। আন্তরিক মনে হচ্ছে। এবার একটা প্রশ্নে আসি। আপনার যেখানে আজকে 2026 সালে দাঁড়িয়ে আন্তরিক মনে হচ্ছে, সেখানে আমরা দেখেছি 34 সালের বাম শাসন গোটা রাজ্য জুড়ে। তারপর যখন 15 বছর প্রায় অতিক্রান্ত রাজ্যের রাজনৈতিক পালাবদলের, এখনো বামেদের কোথাও কি খামতি থেকে যাচ্ছে, যে কারণে এই 15 বছর ধরে একটা দল সরকারে রয়েছে, তাদের সরানো গেল না? দেখুন, বামেদের খামতি গোটা বিশ্বজুড়েই, সেটা হচ্ছে প্রবল ধনবাদী মিডিয়া প্রবাহের বিরুদ্ধে। মিডিয়া অত্যাচারও বলতে পারতাম, বললাম না। এবং সেটা আজকের কথা না, আপনারা এটা জানেন যে 90 দশকে নম চমস্কি বলেছিলেন যে এখন চলছে মিডিয়াক্রেসি। এই প্রচারের প্রভাবটা খুব তীব্র। তো ধরুন, আপনি রান্না করছেন, আগে রান্না করতে করতে অনেক হয়তো রেডিও খুলে গান শুনতো, এখন আপনি ফেসবুক বলবেন বা কিছু, কিংবা টিভি চালিয়ে দিচ্ছেন, সর্বত্র একই স্রোতের প্রচার। এবং এই প্রচার যন্ত্রকে নিয়ন্ত্রণ করেন নির্দিষ্ট ধনবাদী গোষ্ঠী, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এবং তারা তাদের স্বার্থবাহী প্রচার, তাদের স্বার্থবাহী রাজনৈতিক দল, তাদেরই কথা বলবেন। যেমন আমার ভারতবর্ষে আপনারা জানেন মেইন স্ট্রিম মিডিয়া 90% তারা 2-3টে পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর নামগুলো বললে এত ক্লিশে হয়ে গেছে, আর বলার দরকার নেই। একটা আমাদের সুবিধে হয়েছে সাম্প্রতিককালে, বিগত কয়েক বছরে, সেটা হচ্ছে আপনাদের মতো সমাজ মাধ্যমে যারা আগ্রহী কর্মী, সমাজ মাধ্যমটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। তাই এখন বামেদের প্রচারটাও মানুষের কাছে পৌঁছচ্ছে, তুলনামূলক কম হলেও পৌঁছচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে মানুষ উপলব্ধি করছেন সব শুনে যে মানুষ অতীতে ভুল করেছেন, এটুকু বলতে পারি। বেশ, আমরা বিধানসভার আবহে রয়েছি ঠিকই, কিন্তু আপনাকে যখন সামনে পেয়েছি রাজ্যসভার একটা প্রশ্ন করব। রাজ্যসভায় বাংলা থেকে বামেদের আর কোনো প্রতিনিধি রইলেন না, আপাতত নেই। এবং তারই সঙ্গে আরো একটা ব্যাপার, যেটা আপনাকে সরিয়ে জন ব্রিটাসকে সিপিআইএম সংসদীয় দলনেতা করা হয়েছে। কিছু বলবেন? না, বলার কি আছে, আমার সময়সীমা শেষ হয়ে আসছে, জন ব্রিটাস ঢুকেছে, তাকে আগে থেকেই করা হলো, তাতে কিছু যায় আসে না, এটা স্বাভাবিক পদ্ধতি। আচ্ছা, এটা নিয়ে আপনি কখনো ভেবেছিলেন যে রাজ্যসভাতেও একটা সময় এরকম আসতে পারে? হ্যাঁ, কেন ভাববো না। রাজ্যসভার ফ্লোর লিডার আমার আগে একজন ছিলেন, তিনি চলে গেলেন, তখন আমাকে দেওয়া হলো। আমারও চলে যাওয়ার সময় এসছে, তখন একজনকে দেওয়া হলো, এটা তো নিয়ম।
আচ্ছা, রাজ্যসভা যখন আর নেই, ফলে আপনি এখন বিধানসভায় পুরোটা কনসেন্ট্রেট করে আছেন খুব স্বাভাবিকভাবেই। না, আমি দেখুন, এটা তো ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার নয় তো। বাম নেতারা তারা মনে করেছেন যে এখন বিধানসভার নির্বাচন আসছে, বিধানসভাতেও বামেদের প্রতিনিধিত্ব থাকা দরকার, বামেদের কথা আরো বেশি বেশি করে যাওয়া দরকার, সেজন্যই তারা হয়তো আমাকে মনোনীত করেছেন। একটু আগে আমার দ্বিতীয় প্রশ্নটার সময় আপনি বললেন যে মানুষ বুঝতে পেরেছে যে মানুষ ভুল করেছে। এখানেই আমি একটা প্রশ্ন রাখতে চাইবো, দুর্নীতির এত ইস্যু রয়েছে বর্তমান রাজ্য সরকারের, সেই ইস্যুগুলো ধরে মানে আমরা এখনো এই প্রশ্নটা খুব শুনি যে তাহলে প্রপার অপোজিশন কে, এবং দ্বিতীয় প্রতিনিধিত্ব হিসেবে মানে দ্বিতীয় অপোজিশন হিসেবে বিজেপির নাম উঠে আসছে, যেটা অনেকেই মেনে নিতে পারছেন না বা পারেন না বা চান না। সেখানে তাহলে বামেরা কি সেই ইস্যুগুলো ধরে আরো বেশি ঝাঁপিয়ে পড়তে পারতো না? বামেরা ঝাঁপিয়ে পড়েছে তো। আপনি আরো বেশি প্রয়োজন ছিল আপনি কি? লক্ষ্য করুন তো, আপনাকে ভাবতে হবে, পেছনে যেতে হবে। 2011 যখন বামেরা পরাজিত হলেন, তখন কি নিরন্তর সন্ত্রাস চলেছে, কল্পনা করতে পারবেন না। গ্রামে গ্রামে গরিব চাষি, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, চাষ করতে গেলে পরে তাদের জরিমানা দিয়ে থাকতে হয়েছে, শহরে সিপিআইএম এর পার্টি অফিস ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো শুভেন্দু গর্ব করে একদিনে 400 পার্টি অফিস পুড়িয়ে দিয়েছি। আজকে ঋতব্রত তৃণমূলে গেছে, কিন্তু অমিত মিত্রের নাকি ও কাঁচা ধরে টেনেছিল, সেদিন পশ্চিমবঙ্গে 500 সিপিআইএম পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। এলাকায় সিপিএম কর্মীর উপর এমন অত্যাচার হয়েছে, পরিবারের উপর এত চাপ সৃষ্টি করেছে, ভয়ে অনেকে সারেন্ডার করেছে। সব মানুষ তো সব রকম বাধার প্রতিবন্ধকতা মুখোমুখি করে টিকে থাকতে পারেন না। সেই সন্ত্রাসের আবহ থেকে ধীরে ধীরে কিন্তু বামের যুবরা একটা ইনসাফ যাত্রা করেছে, একটা ব্রিগেডে অত বড় যুবরা জমায়েত করেছে। এখন যুবরা যখন জমায়েত করলো, তখন দেখুন একদম মিডিয়া বলতে এই তো বুড়োগুলো এখন আড়াল করার চেষ্টা করছে। এই সব থাকে, স্বাভাবিক। কিন্তু মাটিতে যেখানে মানুষের দৈনন্দিন জীবনযাপন যন্ত্রণা, সেখানে বাম ছাড়া কেউ নেই। আর তৃণমূল বিজেপি উভয়ই দুর্নীতিগ্রস্ত দল, এ নিয়ে কোনো দ্বিধা থাকার কথা উচিত না। দুটোই যে দুর্নীতিগ্রস্ত দল তার প্রমাণ হচ্ছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতিমূলক টাকায় দুজনেই খুব পরিপুষ্ট হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতেই বলছি, বিজেপি এবং তৃণমূল উভয়ই তারা টাকা দিয়ে সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তিনি পিএম কেয়ার্স ফান্ডের কোনো হিসেব দেন না। রাফেল নিয়ে এত লেখালেখি হচ্ছে, কোনো দুর্নীতির হিসেব তিনি দিতে রাজি নন। কেন? ভয় কিসের? দুর্নীতির ভয়। প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করার ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি উভয়ই একই স্কুলের ছাত্র, একইভাবে তারা করছে। তৃণমূলও বলে আমি ভাতা দিচ্ছি, মোদিও সে কথাই বলেন। মুখে লম্বা চওড়া বক্তৃতা মারবেন আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তি, আবার বললেন 80 কোটি লোককে বিনা পয়সায় খাবার দিই। 100 দিনের কাজ একটা যুগান্তকারী আইন, সেই 100 দিনের কাজটাকে অকেজ করে দেয়া হলো কেন? ওখানে মানুষের অধিকার তৈরি হতো। মানুষ তার নিজের শ্রম দ্বারা নিজের জীবিকা অর্জন করছেন, তার মধ্যে দিয়ে যে আত্মশক্তি তৈরি হয়, সেটাকে ভেঙে দেওয়া হলো। ভেঙে দিয়ে একটা গজকচ্ছপ আইন চালু করেছে, সেটাও আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি। যেই চ্যালেঞ্জ করেছি তখন বলছে না আমরা আইন এখনো চালু করিনি, আইন পার্লামেন্টে পাশ হয়ে গেছে, এখনো বিধি করে চালু করেনি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমি তাকে যতক্ষণ নাকি মানুষকে নিংড়ে নিংড়ে আমার পক্ষে আনতে পারবো ততক্ষণ চালিয়ে যাব। আর এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ভারতবর্ষের ঐতিহ্য বিরোধী। আপনি যে কথাটা বলছেন দুর্নীতির কথা, এই দুর্নীতি নিয়েই এই সরকার গত 15 বছর ধরে রয়ে গেল। মানুষ কেন এদের সঙ্গে থাকছে? বলবো, এরা শুধু নিজেরা দুর্নীতি করেছে তা নয়, এরা সমাজটাকে দুর্নীতিকরণের সঙ্গে যুক্ত করে নিয়েছে। আচ্ছা, উদাহরণ দিই, এই সরকার প্রথমে ক্ষমতায় এসেই চালু করলেন ইমাম ভাতা। মামলা হলো আদালতে, আদালত বললেন এটা অসাংবিধানিক। ওরা দেখলে এদের তো আমার হাতে রাখতে হবে, তখন ঘুরপথে টাকা দিচ্ছে। আমি সরাসরি দিচ্ছি করতে, আমি তো দিয়েছি মধুরিমাকে, এখন মধুরিমা কি খরচা করবে তার ব্যাপার। আর পাশাপাশি তখন পুরোহিতদের ভাতা দাও। আপনি যখন যাচ্ছেন আপনার চিরাচরিত অভ্যেসবশত মসজিদে প্রার্থনা করতে, তখন ইমাম বলবেন
দিদিকেই দিও, হুম। দিদির ওপর আল্লাহর হাত আছে। হুম। আর যখন আপনি মন্দিরে যাচ্ছেন মাথা ঢুকতে, আপনি আজকে দেবতার কাছে যেতে হতে এক দালাল লাগে আর কি, হুম। সে পুরোহিত মাথা হাত দিয়ে বলছেন মমতাকেই দেখো, সেই কিন্তু আমাদের রক্ষা করছে। হুম। দুর্গা পুজোয় টাকা, হুম। তার মানে একটা কমিউনিটিকে আপনি দুর্নীতির সঙ্গে দুর্নীতিগ্রস্ত। যুক্ত করলেন, হুম। ক্লাবকে টাকা। আর এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন সরকারের টাকায় মন্দির, স্কুল নয়, হুম। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বইই গেল। মিড ডে মিলের বাচ্চাগুলো খাবার পাচ্ছে না, বইই গেল। প্রাইমারি স্কুলে বহু জায়গায় হয়তো তাদের যে দৈনন্দিন খরচ টাকা দিচ্ছে না, বইই গেল। লেখাপড়া উঠে যাক, মন্দির মসজিদ থাক, এগুলোও দুর্নীতিকরণ। তাহলে এই এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে ওরা, সমাজ, হ্যাঁ, এরা কি আপনাদের উপর আর ভরসা করতে পারবে? মানুষ মৌলিকভাবে দুর্নীতি পছন্দ করে না। আচ্ছা। অবস্থার প্রেক্ষিতে মানুষ কখনো কখনো দুর্নীতির শিকার হয়ে পড়ে, সেই মানুষই কিন্তু রুখে দাঁড়ায়। এবার আসি যে ভোটের ক্ষেত্রে যেটা বারবার বলা হয় যে বামেরা শূন্য, এবার কি বামেরা সেই শূন্যের গেরো কাটাতে পারবে? যদি পারে তাহলে কোন কোন আসনে? আমি আপনাকে বলি, বামেরা যদি শূন্য হবে, বামেদের নিয়ে এত চিন্তা কেন আমি এটা বুঝি না। হুম। আপনি যদি মনে করেন আমি এই ওয়ার্ডলেসে কোনো দরকারই নেই, তাহলে আপনি আমার কাছে সময় দেবেন কেন? হুম। হুম। তার মানে বামেরা শূন্য নয়। হুম। বামেরা ওদের আশঙ্কা জাগাবার জায়গা সবসময় আছে। ঘটনাক্রমে হয়তো বিধানসভায় বা লোকসভায় তাদের আসন নেই, হুম। কিন্তু ভিত্তিভূমিটা তো আছে। হুম। সেখান থেকে বামেরা আবার ফিরে আসবে। কটা আসন এবার না, হতে আমি পারে? ওই রকম জ্যোতিষী করি না। মানে অন্তত একটা। বামেরা হ্যাঁ। এই নির্বাচনের মধ্য দিয়ে বামেরা কটা আসন পাবে না পাবে আমি সেই কোনো ভবিষ্যৎবাণীতে যাব না, কিন্তু অবাক হয়ে যাবেন না যদি বিস্ময়কর কোনো ঘটনা ঘটে। ঘটনা ঘটে যায়। বেশ। আপনার যে কেন্দ্র যাদবপুর, সেখানে আপনার প্রতিপক্ষ দুজনের নাম দেবব্রত আর সর্বরী। আপনার কাউকে খুব মানে স্ট্রং মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতা বা আপনার যে ধরনের ইতিহাস রয়েছে তাতে এগুলো কোনো ম্যাটারই করবে না? না দেখুন, এগুলো ব্যক্তিগত ব্যাপার না, আমি আবারও বলি, হুম। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক মতাদর্শগত লড়াই। হুম। আমি বলি লড়াইটা হচ্ছে দক্ষিণ পন্থা বনাম বাম পন্থা। বামপন্থা। হুম। এবং যাদবপুর এটা একটা আকর্ষণীয় কেন্দ্র যেখানে দক্ষিণ পন্থা বনাম বাম পন্থা। ওদিকে যারা সবাই দক্ষিণ পন্থা তারা একই বাক্সেই ঘোরাফেরা করছেন, এদিকে আমরা যারা বামপন্থীরা আছি, লড়াইটা দুই মতাদর্শের, এবং যাদবপুর সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো বামপন্থা কি দক্ষিণ পন্থাকে ছাপিয়ে যাবে? যেতে হবে, ইতিহাসের গতি তাই। বামপন্থা চিরকালই এগিয়ে যায়, সময় লাগতে পারে, কিন্তু এবার যাদবপুরের সম্ভাবনাটা প্রবল। বেশ। দেবব্রত এবং সর্বরীর মধ্যে কাকে কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে? একই পক্ষে তো, ওই যে বললাম, আলাদা করে দেখছেন না? ওরা দুজনে একই জায়গা থেকে, আপনার আরো গভীর অনুসন্ধানে যান, দেখুন একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। বেশ, শেষ প্রশ্ন করব। আপনি যে আশার কথা বলছেন সেই আশা যদি পূরণ হয় যাদবপুরের ক্ষেত্রে, তাহলে বহু কাজ তো মানুষ ভেবে রাখেন কি কি করব, যাদবপুরবাসীর জন্য প্রথম 3টি কাজ কি ভেবেছেন, বা ঘুরে যে দেখছেন কোথায় অভাব রয়েছে? আমি জানেন তো, আবার একটা কথা বিনয়ের সঙ্গে আপনাকে বলি, ভোটটা পশ্চিমবঙ্গ বিধানসভার, যাদবপুরের না। না, কিন্তু আপনি তো এখানকার প্রার্থী। পশ্চিমবঙ্গের জন্য, সামগ্রিক পশ্চিমবঙ্গের পরিকল্পনাটার জন্য বিধানসভায় প্রার্থীরা যায়। এটা পুরসভার ভোট না যে আমি যাদবপুরে এই ওয়ার্ডে আছি, এই ওয়ার্ডটা নিয়ে ভাব। সুতরাং আমি সবসময় প্রত্যেককেই বলি যে বিধানসভার ভোটে যখন যাচ্ছে তখন সামগ্রিক রাজ্যের স্বার্থের কথা চিন্তা করে ভোট দেবেন, কারণ যাদের পাঠাবেন তারা সেখানে গিয়ে মশলা বাটবে না, ঘুটেও দেবে না, দাড়িও কামিয়ে দেবে না, রান্নাও করে দেবে না। তাদের ওখানে গিয়ে বিধানসভায় পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিকল্পনা করতে হবে, বিধি তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন যদি হয় তাহলে যাদবপুরও তার মধ্যে একটা অংশ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আর আগামী দিনের জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই পর্বটা, এবং বিকাশবাবুর কোন কথাগুলোর সঙ্গে সহমত, বা যদি সহমত নাও হন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, কারণ সব রকম দৃষ্টিভঙ্গিই স্বাগত। আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।